ইয়াশ হাসলো কেবল। কাশফিয়ার পাশ কাটিয়ে ঢুকলো ভেতরে। কৌশিক আর ইনায়া নিচেই ছিল। ইয়াশকে দেখে ওর কাছে এসে হাত মেলালো কৌশিক। ইনায়া চলে গেল কিচেনে ওদের জন্য খাবার বানাতে। বেশ কিছুক্ষণ গল্পগুজব করলো ইয়াশ আর কৌশিক। পুরোটা সময় ইয়াশ আর চোখে দেখে যাচ্ছিল কাশফিয়াকে। কাশফিয়ার কেমন অস্বস্তি হতে লাগলো। এক জায়গাতে বসে থাকতে থাকতে বিরক্ত লাগছে ওর। উঠে চলে যাবে তখন শুনলো ইয়াশের কথা। কৌশিক আমার জন্য বিয়ে উপযোগী সুন্দর একটা মেয়ে খুঁজে দে তো, মনটা আমার বিয়ে বিয়ে করছে। কৌশিক জানে ইয়াশ মজা করেছে, তাই তেমন পাত্তা দিল না ওর কথায়। ইনায়াও তখন আসলো ওদের জন্য কফি নিয়ে। কাশফিয়া রেগে তাকিয়ে আছে ইয়াশের দিকে। সামনে জলজান্ত বউ দাঁড়িয়ে আছে ওর। আবার বলছে বিয়ে করবে। কাশফিয়ার রাগ হচ্ছে প্রচণ্ড, ইচ্ছে করছে ইয়াশের মাথার চুল সবগুলো ছেড়ে ফেলতে। কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থেকে গটগট করে হেঁটে গেল কৌশিকের কাছে। বলল ওকে। ভাইয়া আমি বিয়ে করব, আমার জন্য ছেলে দেখো। কৌশিক হাঁ করে তাকিয়ে আছে কাশফিয়ার দিকে। ওকে কাছে টেনে গালে কপালে হাত দিয়ে দেখলো জ্বর এসেছে কিনা। না, সবই তো ঠিক আছে। তাহলে কাশফিয়া হুট করে বিয়ের কথা বলছে কেন? যে মেয়ে বিয়ের নাম শুনলে মামির সাথে ঝগড়া বাঁধাতো, সে নিজ মুখে বলছে বিয়ে করবে। কৌশিক অবাকের সহিত জিজ্ঞেস করলো কাশফিয়াকে। তুই ঠিক আছিস? ঠিক থাকবো না কেন? তুমি এমন হাবভাব করছো মনে হচ্ছে আমি আকাশের চাঁদ এনে দিতে বলেছি। বলেছি ভালো দেখে একটা বর এনে দিতে। এমন অবাক হওয়ার কি আছে? কৌশিক নিজেকে স্বাভাবিক করলো। একবার কাশফিয়ার দিকে তাকিয়ে পরে আবার ইনায়ার দিকে তাকালো। ঠাট্টার স্বরে বলল, তা তো দিবই। চলো ইনায়া, আমাদেরকে কাশফিয়ার জন্য পেট মোটা, টাকলা, স্বাস্থ্যবান বর খুঁজে বের করতে হবে। কাশফিয়া হয়তো বুঝলো ভাই ঠাট্টা করছে ওর সাথে। রাগ দেখিয়ে চলে গেল নিজের রুমে। ইয়াশ বসে আছে আগের মতোই। কাশফিয়ার যাওয়ার পানে তাকিয়ে কি যেন ভেবে বাঁকা হাসলো সে। গাল ফুলিয়ে বিছানায় বসে আছে কাশফিয়া। কেন যেন রাগ হচ্ছে ইয়াশের উপর। বিয়ে করবে মানে? কাশফিয়া তো এখনো বেঁচে আছে, বউ রেখে আবার বিয়ে করে কেউ? এসব ভাবছে আর আগে ফুসছে কাশফিয়া। মনে হলো দরজার সামনে দাঁড়িয়ে আছে কেউ। উঠে দেখতে যাবে তখনই কোথা থেকে দৌড়ে আসলো মমি। কাশফিয়া রেগে বলল মমিকে। এখানে এসেছিস কেন মমি? তোর মালিকের কাছে যা। ওভাবেই বসে রইল মমি। ড্যাব ড্যাব করে তাকালো কাশফিয়ার দিকে। কিছুক্ষণ পরে আবার গিয়ে বসলো পায়ের কাছে। এমন আদুরে বিড়ালটার উপর কাশফিয়া রাগ করে থাকবে কিভাবে? মুচকি হেসে হাঁটু গেড়ে বসলো মেঝেতে। মমিকে কোলে তুলে নিয়ে বলল সে। তুই এই তিত করলা লোকটার সাথে কিভাবে থাকিস রে মমি? যেভাবে তুমি থাকতে। পরিচিত কণ্ঠস্বর কানে আসতেই দরজার দিকে তাকালো কাশফিয়া। বুকে দুই হাত ভাঁজ করে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ইয়াশ। কাশফিয়া ওর চোখ সরিয়ে নিল অন্যদিকে। ইয়াশ দরজাটা আটকে দিয়ে একটু একটু করে এগিয়ে আসলো ওর দিকে। অভিমানীর অভিমান ভাঙেনি, ভালোই বুঝতে পারছে সে। কিন্তু ইয়াশও যে ঠিক করে নিয়েছে, আজকে তার উপমান মনে থাকা সব রাগ অভিমান সরিয়ে দেবে নিজের ভালোবাসা দিয়ে। এত অভিমান কেন করছো উপমা? দূরত্ব না বাড়ালে কি ভালোবাসায় গুরুত্ব বাড়ে বলো? কিছুক্ষণ থেমে আবার বলল ইয়াশ। একটা প্রশ্নের উত্তর দেবে? কি প্রশ্ন? তুমি কখন বুঝতে পেরেছো তুমি আমাকে ভালোবাসো? ফটাফট উত্তর দিল কাশফিয়া। কে বললো আমি আপনাকে ভালোবাসি? আমি তো আপনাকে ভালোবাসি না। ঠিক আছে, তবে বিয়ে করে নেই। তোমাকে ভুলতে আমারও সময় লাগবে না। রেগে তাকালো কাশফিয়া। মমিকে কোল থেকে নামিয়ে আসার কাছে এগিয়ে গেল। ওর বুকের মধ্যে খুশি মেরে বলল রাগত স্বরে। জল জ্যান্ত আমি দাঁড়িয়ে আছি আপনার সামনে, আর আপনি বারবার বিয়ের কথা বলছেন। লজ্জা লাগে না? কষ্ট হয় না? হাসলো ইয়াশ। কাশফিয়ার হাতটা ধরে ওর বুকের বাম পাশে রেখেই বলল। হুম, উপমা কি আমার জন্য কষ্ট পায়? আমি পাবো কেন? এক ঝটকা ইয়াশের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল কাশফিয়া। গটগট করে হেঁটে বিছানায় গিয়ে বসলো সে। বলল আবারও। একদম ঢং করবেন না। আপনার চিন্তায় আমি কত রাত ঘুমাইনি আপনি জানেন? আমাকে ছেড়ে এসে ভালোই আছেন আপনি। আমি বোকার মতো ভেবে গেছি আপনার জন্য। কথাগুলো বলেই জিভ কাটলো কাশফিয়া। আবেগী হয়ে কিসব বলে দিয়েছে খেয়ালও করেনি এতক্ষণ। ইয়াশ হাসছে কাশফিয়ার মুখের ভাবভঙ্গি দেখে। এগিয়ে গেল ওর কাছে। পাশে বসে কাশফিয়াকে ঘুরিয়ে নিল নিজের দিকে। ওর মাথার এলোমেলো চুলগুলো সব ঠিক করে দিয়ে চুমু দিল কপালে। মুচকি হেসে বলল কাশফিয়াকে। তুমি আমাকে ভালোবাসো উপমা? মুখে না বললেও ভালোবাসো। কাশফিয়ার কি যেন হলো। ছলছল চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল ইয়াশের মুখ পানে। হুট করেই ঝাপটে ধরল ইয়াশকে। বুকে মাথা রেখে বলল সে। বাসি তো, আমি আপনাকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি।
আমার একদিকে আপনি, অন্যদিকে পুরো পৃথিবী। আপনাকে ছাড়া যে আমার অন্ধকার লাগে সব কিছু। ইয়াশ পুরো কথাটা বলতে দিল না কাশফিয়াকে। থুতনিতে হাত রেখে ওকে চাওয়ালো নিজের দিকে। টুপ করে ঠোঁটে একটা চুমু দিয়ে বলল, তুমি কবে আমার জন্য এতটা পাগল হলে উপমা? কবে থেকে বুঝলে আমাকে ভালোবাসো? আমি চলে আসার পরেই তো। উপর নিচ মাথা নাড়ালো কাশফিয়া, যার উত্তর হ্যাঁ। ইয়াশ ওকে জড়িয়ে ধরলো আবারও। কাশফিয়ার মাথাটা চেপে ধরলো নিজের বুকে, বলল মুচকি হেসে, দেখলে তো, দূরত্ব বাড়লে ভালোবাসা বাড়ে। তোমার জীবনে আমার প্রয়োজনীয়তা বোঝানোর জন্যই আমাকে এত কিছু করতে হলো। ড্রয়িং রুমে বসেছিলেন সুফিয়া বেগম। একটু আগেই কথা বললেন কাশফিয়ার সাথে। ছেলে বৌমার বনিমনা হয়নি দেখে খারাপ লাগছে ওনার। ঈশানের ঘটনাটাও কানে এসেছে উজ্জ্বলের উসিলায়। প্রথমে বিশ্বাস করতে পারেননি তিনি, তবে দুয়ে দুয়ে চার মেলাতে খুব একটা সময় লাগেনি। ঈশান যেমন উশৃঙ্খল মদ খেয়ে মাতলামো করে, হয়তো করেছিল এমন। পরপর দুইবার একই ঘটনা তো পুরোটা মিথ্যা হতে পারে না। সবটা শুনে ঈশানের প্রতি ওনার মায়া লাগছে কম, ঘৃণা লাগছে বেশি। এই ছেলেকেই কিনা এতদিন খাইয়ে পুড়িয়ে মানুষ করলেন। সব কিছু ভেবে দীর্ঘশ্বাস ছাড়লেন সুফিয়া বেগম। স্বামীর ডাক পেয়ে চলে যাচ্ছিলেন সিঁড়ি বেয়ে নিজের রুমে। দরজার ঠক ঠক আওয়াজ কানে আসতেই ফিরে তাকালেন সুফিয়া বেগম। আফিয়া, উজ্জ্বল, সিমি সবাই মাত্রই আসলো। রুহি নিজের রুমেই আছে, ইদানিং রুম থেকে বের হয় না সে। সুফিয়া বেগম আস্তে আস্তে এগিয়ে গিয়ে খুলে দিলেন দরজাটা। দরজার সামনে দাঁড়িয়ে থাকা ঈশানকে দেখে ভ্রুকুচকে তাকালেন তিনি। ঈশানের একটা হাতে পুরোপুরি ব্যান্ডেজ করা, অন্য হাতটাও ঠিকঠাক নাড়াতে পারছে না। এতদিন ছিল হসপিটালেই। সুফিয়া বেগম মাঝে মধ্যে এগিয়ে দেখা করতেন ওর সাথে, তাও বাড়ির সবাইকে লুকিয়ে। ঈশানও বুঝতো না উনি লুকিয়ে লুকিয়ে দেখে আসতেন ওকে। মায়ের মন তো, তাই ছেলে এত ভুল করেছে জেনেও অসুস্থতার খবর পেয়ে দেখতে গিয়েছিলেন ওকে। তবে এই প্রথমবার ঈশানের এমন অবস্থা দেখে মায়া হচ্ছিল না ওনার। এত বড় ভুল করেছে জানার পর মায়া হবেই বা কী করে। কটমট কণ্ঠে বললেন সুফিয়া বেগম। কি চাই? কেন এসেছো এখানে? অসহায় ভঙ্গিতে মায়ের মুখ পানে তাকালো ঈশান, বলল ওনাকে, আমি আর কোথায় যাবো আম্মু? তোমার ওই মুখে আমাকে আম্মু ডাকবে না ঈশান। তোমার নামটা নিজের মুখে উচ্চারণ করতেও লজ্জা লাগে আমার। ঈশানের রাগ হচ্ছে মনে মনে, কিন্তু ওকে তো আপাতত থাকতে হবে এখানে। ইয়াশ আর ওর উপমাকে শাস্তি না দিলে শান্তি পাবে না সে। ঈশান কি যেন ভেবে হুট করেই বসে পড়ল মেঝেতে। সুফিয়া বেগমের পায়ে পড়ে বলল, আমার ভুল হয়েছে আম্মু। ড্রিঙ্ক করে আমার মাথা ঠিক ছিল না। কি করতে কি করেছি আমি নিজেও জানি না। তুমি আমাকে ক্ষমা করে দাও আম্মু। আমি কথা দিচ্ছি আর এমন করব না। আমার দ্বারা আর কখনোই কোনো ভুল হবে না। উজ্জ্বলের রাগ হলো ঈশানের কথায়, তবুও কিছু বলল না সে। ভালো করেই জানে ওর শাশুড়ি এখন নিশ্চয়ই বলে যাবেন ছেলের মন ভোলানো কথাই। সত্যি হলো উজ্জ্বলের ভাবনা। ঈশানের আকুতি মিনতি আর বারবার ক্ষমা চাওয়ায় মন গড়ল সুফিয়া বেগমের। যতই হোক কোলে পিঠে করে বড় করেছেন ওকে। আফিয়া আর ইয়াশ যখন ছিল না, তখন তো এই ঈশানকেই আঁকড়ে ধরে বেঁচেছিলেন তিনি। তাই ঈশানের প্রতি মায়া ওনার একটু বেশি। উজ্জ্বল বাঁকা হাসলো, বলল সুফিয়া বেগমের উদ্দেশ্যে, দুধ গলা দিয়ে কালসাপ পালার স্বভাবটা আপনার কখনোই যাবে না চাচি। পরের বার যখন মস্ত বড় কোনো বিপদ ঘটবে এই ছেলের জন্য, তখনই আপনার আর এই বাড়ির সবার শিক্ষা হবে, বুঝলেন? প্রতি উত্তর করলেন না সুফিয়া বেগম। বাকিরাও চুপ রইল। ঈশানকে নিজের রুমে যেতে বলে চলে গেলেন সুফিয়া বেগমও। উজ্জ্বল রেগে বেরিয়ে গেল বাড়ি থেকে। অন্ধকার রুমে বসে আছে রোহি, গান বাজছে বিছানায় ফেলে রাখা ওর ফোনটাতে। যাও পাখি যারে ওরে, তারে কইও আমার হয়ে, চোখ জ্বলে যায় দেখবো তারে, মন চলে যায় অদূর দূরে। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মরে। সুখে থেকেও ভালো থেকেও, মনে রেখো এই আমারে। ফোনের গানটা বন্ধ হয়ে গেল। রিংটোন বেজে ওঠার শব্দ আসলো রোহির কানে, কিন্তু কে কল দিয়েছে ফোনটা হাতে নিয়েও দেখলো না সে। রোহির মন জুড়ে যে বিষণ্ণতা, প্রিয় মানুষটাকে না পাওয়ার আক্ষেপ। এত অপূর্ণতা নিয়ে মরে যেতে হবে ভাবলেও নিজের ভাগ্যের উপর হাসি পায় ওর। আল্লাহ কি সব কষ্ট, সব না পাওয়া ওর ভাগ্যেই লিখেছিলেন? বারবার রিংটোন বেজে কেটে যাচ্ছে। রোহির মনে হলো এবার কলটা রিসিভ করা দরকার। ফোনটা হাতে নিতেই দেখলো ইয়াশের নাম্বার। নিজেকে স্থির করে কল দিল ইয়াশের নাম্বারে। প্রথমবার রিংটোন বাজতেই ইয়াশ রিসিভ করে নিল কলটা। কথা বলল না রোহি, অপেক্ষা করলো ইয়াশের কণ্ঠস্বর শুনবে বলে। সত্যিই হলো ওর ভাবনা। রোহি কিছু বলার আগেই বলল ইয়াশ, কেমন আছো? দীর্ঘশ্বাস ছেড়ে উচ্চারণ করলো রোহি, ভালো। ঠিক মতো ওষুধ খাচ্ছ না কেন রোহি? তুমি তো কখনোই এতটা অবুঝ ছিলে না। রোহি বুঝলো উজ্জ্বল হয়তো বলেছে ইয়াশকে।
ওকে ফোন দিয়ে কথা বলতে। উজ্জ্বল কি ভাবলো, ইয়াসের সাথে কথা বললে রোহির মন খারাপ চলে যাবে? উজ্জ্বল হয়তো জানে না রোহির মন খারাপের কারণ। নইলে কি আর বলতো ইয়াসকে ওর মন ভালো করার দায়িত্ব নিতে? নিজেকে স্বাভাবিক করে বলল রোহি। ঔষধ খেয়ে কী হবে ইয়াস? সেই তো মারা যাব। ইয়াসের কষ্ট হলো রোহির জন্য। রোহির এই প্রশ্নের উত্তর নেই ওর কাছে, তবুও বলল সান্ত্বনা দিয়ে। তোমার কিছুই হবে না রোহি, আমরা সবাই আছি তো। মেঝেতে বসে থেকেই খাটের সাথে মাথাটা এলিয়ে দিল রোহি। বলল দীর্ঘশ্বাস ছেড়ে। সবার দরকার ছিল না ইয়াস, কেবল তুমি থাকলে আমার হয়ে যেত, কিন্তু তুমি তো আমার হলে না। তোমাকে না পাওয়ার অপেক্ষা যে আমার কোনো দিনও যাবে না। চোখ বন্ধ করে শ্বাস ছাড়ল ইয়াস। কি বলে বুঝাবে রুহিকে? এতটা অবুঝ কেন রুহি? ইয়াসই বা কি করবে? ওর হৃদয়ের একমাত্র রানী যে উপমা। ইয়াসের সবটুকু ভালোবাসা কেবল উপমা পর্যন্তই সীমাবদ্ধ। অন্য কাউকে কিভাবে ভালোবাসবে ইয়াস? এই যে কোনো কালেই সম্ভব নয়। ইয়াসের নীরবতা দেখে রুহি মুচকি হাসলো। বলল ইয়াসকে, তুমি আমাকে স্বার্থপর ভাবছো তো ইয়াস? সত্যি আমি স্বার্থপর? তোমার ব্যাপারে আমি বরাবরই স্বার্থপর। দেখছো না, তোমাকে ভুলে যাব বলেও আমার পাগল মন কেবল তোমাকে নিয়ে ভাবছে। মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়েও যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে আমি কি চাই, আমি তোমাকে চাইবো ইয়াস, যেভাবে তুমি চাইবে উম্পাকে। বিস্মিত কণ্ঠে বলল ইয়াস। রোহি, রুহি বুঝলো ইয়াস বিরক্ত হচ্ছে ওর কথায়। বলল আবারও, রাখছি। তোমাকে চেয়ে আমি আর নিজের পাপ বাড়াতে চাই না। তুমি ভালো থেকো ইয়াস। পৃথিবীর সব ভালো তোমার হোক, তোমার কপালে সব ভালোবাসা জুটুক। আমাকে একটু মনে রেখো, ভালোবাসা যায় না, ভালোবাসা না হোক ঘৃণা, তবু প্লিজ মনে রেখো। কথাগুলো বলেই বড় বড় শ্বাস ফেলল রুহি। ওর আজকাল শ্বাস নিতেও খুব কষ্ট হয়। ফোনের স্ক্রিনের দিকে তাকালো রুহি। ইয়াসকে এতক্ষণ কি বলেছে ভেবেও রাগ লাগছে নিজের উপর। ইয়াস হয়তো বুঝলো রুহির অবস্থা কি হয়েছে। দীর্ঘশ্বাস ছাড়লো ইয়াস। চিন্তিত কণ্ঠে উচ্চারণ করলো কেবল, রোহি তুমি অসুস্থ, এত কথা বলো না। কলটা কেটে দাও ইয়াস, আর আমাকে কল দিও না তুমি। ইয়াস শুনল রুহির কথা। কলটা কেটে দিল কিছুক্ষণ অপেক্ষার পরে। আজকে নিজেকে বড় স্বার্থপর লাগছে ইয়াসের কাছে। রুহিকে চেয়ে সে নিজের বোনই ভেবে এসেছে চিরকাল। ওর পাগলামিতে সাই জানায়নি কখনোই, কিন্তু মেয়েটা যে এখন ওকে পাগলের মতো ভালোবাসে। দেশে না গেলে বুঝতোই না ইয়াস। গিয়েছিল তো তার ভালোবাসাকে খুঁজতে, কারোর মন ভাঙার কারণ হয়ে ফিরে আসতে হবে জানা ছিল না ওর। কাশফিয়া দাঁড়িয়েছিল ওর ব্যালকনিতে, কথা বলে যাচ্ছিল মমির সাথে। হঠাৎই চোখ পড়ল পাশের ফ্ল্যাটের দিকে। ওর রুমের ব্যালকনি বরাবর ইয়াসের রুম। কাছের জানালাটার কাছে দাঁড়িয়ে আছে ইয়াস। এক ধ্যানে তাকিয়ে আছে কাশফিয়ার দিকে। কাশফিয়া এখানে এসেছিল সময় বেছে বেছে। ফ্ল্যাটের সবচেয়ে বড় রুমটাই দেওয়া হয়েছিল ওকে। শুনেছি এই রুমটা থাকেই ইনায়া থাক। ভালোই হলো, ব্যালকনিতে আসার বাহানায় ইয়াসের উপর নজর রাখা যাবে। কৌশিকরা এখানে আসার পর ইনায়ার আম্মু আব্বু চলে গেছেন নিচতলায়, যেখানে আগে কৌশিক থাকতো। তবে ওনারা দেখা করে যান প্রতিদিনই এসে। কৌশিক এখন অনেকটাই সুস্থ আছে, আবারও মন দেবে নিজের কাজে। আজকে ওর ল ফার্ম থেকে নোটিশ এসেছে, সুস্থ হলে যেন জয়েন করে আবারও। কৌশিকের ল ফার্মের এক সিনিয়র এসেছে আজ, নাম ওনার রাকিব। কোনোভাবে হয়তো দেখেছে কাশফিয়াকে, কিছু না ভেবে এই বিয়ের প্রস্তাব দিয়ে বসেছে কৌশিকের কাছে। প্রথমে আমতা আমতা করলেও পরে আবার সাই জানালো কৌশিক। কাশফিয়া বড় হয়েছে, বিয়েতে ওকে দিতেই হবে। দেরি না করে বিয়েটা এখনই দিয়ে দিলে মন্দ হবে না। ছেলেটা সুন্দর, উচ্চ শিক্ষিত, ভালো চাকরি করে। কাশফিয়া সবসময় ভালো থাকবে ওর কাছে। কৌশিক এই বিয়েতে সম্মতি দিয়েছে দেখে রাগ হলো ইনায়ার। এই কেমন বিচার কৌশিকের? নিজে ভালোবেসে বিয়ে করলো, অথচ বোনকে জিজ্ঞেসও করলো না তার কোনো পছন্দ আছে কিনা। সবচেয়ে বড় কথা, কাশফিয়া তো বিবাহিত। ইয়াস এসব জানলে ঝামেলা বাঁধবে নিশ্চিত। সকাল গড়িয়ে বিকেল হয়েছে, আকাশে মেঘ ডাকছে আজ। হুট করে প্রকৃতি কেমন অশান্ত হয়ে উঠেছে। দরজার ঠকঠক আওয়াজে ধ্যান ভাঙে কাশফিয়ার। তাকিয়ে দেখতে পেল কৌশিক আর ইনায়াকে। কৌশিকের ঠোঁটের কোণে হাসি লেগে আছে, অথচ ইনায়ার মুখে কেমন রাগি রাগি ভাব। দুজনের মধ্যে ঝামেলা হলো কিনা বুঝতে পারছে না কাশফিয়া। ঝামেলা হলে তো আবার একসাথে আসতো না দুজনে। হয়তো অন্য কারণে রেগে আছে ইনায়া। মুখে হাসি টেনে ভাই ভাবিকে ভেতরে আসতে বলল কাশফিয়া। কৌশিক এগিয়ে এসে কাশফিয়ার হাতে কিছু শপিং ব্যাগ ধরিয়ে দিল। সেজে গুজে রেডি হতে বলল ওকে। কাশফিয়া বুঝল না কিছুই। ওরা কি কোনো অনুষ্ঠানে যাচ্ছে নাকি বাড়িতে গেস্ট আসবে? কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো কাশফিয়া। সাজবো কেন ভাইয়া? আমরা কি কোথাও যাচ্ছি? না, বাসায় গেস্ট আসবে। গেস্ট আসার
সাথে আমার সাজগোজের কি সম্পর্ক? এত কথা বলিস না তো, কাশফির যা বলেছি তাই কর। ইনায়াকে কিছু বলার সুযোগ দিল না কৌশিক। কাশফিয়ার বিছানায় শপিং ব্যাগগুলো সব রেখে চলে গেল ইনায়াকে নিয়ে। ঘরভর্তি মানুষের সামনে বসে আছে কাশফিয়া। গায়ে জড়ানো একটা নীল রঙের সুন্দর জামদানির শাড়ি, তার উপর সোনালি সুতোর কাজ। কৌশিক অনেকগুলো শাড়ি এনে দিয়েছিল কাশফিয়াকে। বেছে বেছে নীল রঙের শাড়িটাই পরল সে। কারণও আছে বটে, এই রঙটা তো ইয়াসের পছন্দের। কিন্তু ইয়াসের পছন্দের রঙের শাড়ি পরেই অন্য কারোর সামনে বসে আছে কাশফিয়া। এখানে এসে যা বুঝলো কৌশিক বিয়ে ঠিক করতে চাইছে ওর। বারবার বলার পরেও ছেলেটার দিকে সে তাকিয়েও দেখেনি। রাগ হচ্ছে খুব। কৌশিক না জানুক, ইনায়া তো জানে কাশফিয়া নিজের মন দিয়ে বসে আছে ইয়াসকে। তাহলে কেন এত আয়োজন তার বিয়ে নিয়ে, তাও অন্য কারোর সাথে? ছেলের বাড়ির লোক বলল কৌশিকের উদ্দেশ্যে, তোমার বোনকে আমাদের ছেলের পছন্দ হয়েছে কৌশিক, তুমি বললে আজকেই বিয়ের দিন তারিখ ঠিক করে নিতে চাই। ভদ্রমহিলার কথাটা বলে শেষ হলো কিনা কিছু ভাঙার বিকট শব্দ আসলো কানে। সবার চোখ গেল সদর দরজার দিকে। কাশফিয়াও তাকালো সেদিকে। নজরে আসলো ইয়াসের রাগান্বিত মুখশ্রী। ইয়াসকে রেগে মেগে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত উঠে দাঁড়ালো সে। কৌশিক বিভ্রান্ত হলো ইয়াসের হেন কাজে। কি এমন হলো যে ওর বাড়ি বয়ে সেইভাবে ভাঙচুর করছে ইয়াস? ইনায়া চুপ করেই দাঁড়িয়ে রইল রুমের এক কোণে। এরকম কিছু যে হবে আগে থেকেই জানা ছিল ওর। ইয়াস এগিয়ে আসলো কৌশিকদের কাছে। ব্রুজরা কুচকে রাগান্বিত মুখশ্রী নিয়ে তাকালো কাশফিয়ার দিকে। কালকেই তো সব ঠিক হলো ওদের মধ্যে। কোন সাহসে উপমা ছেলেপক্ষের সামনে এসে কনের সাজে বসেছে। ইয়াসের যে রাগ হচ্ছে, ইচ্ছে করছে সবার সামনেই টেনে চর বসাতে কাশফিয়ার গালে। এদিকে ভীতু ভীতু চাহনিতে কাশফিয়া একবার তাকাচ্ছে ভাইয়ের দিকে, তো আরেকবার ইয়াসের দিকে। কৌশিক হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো ইয়াসকে, এসবের মানে কি ইয়াস? একই প্রশ্ন আমারও। এসবের মানে কি কৌশিক? আমার বিয়ে করা বউকে তুই অন্য কারোর সাথে বিয়ে দিতে চাইছিস কোন সাহসে? চোখ মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে গেল কৌশিকের। মনে হলো ইয়াসের কথাটা শুনে আকাশ থেকে পড়ল। কাশফিয়ার সাথে ইয়াসের বিয়ে হলো আর কিভাবে? এই কথাগুলো তবে এতদিন ইয়াস বা কাশফিয়া কেউই বলল না কেন ওকে? অবাকের সহিত জিজ্ঞেস করলো কৌশিক। তোর বিয়ে করা বউ মানে মজা করছিস ইয়াস? ইয়াস বাঁকা হাসলো। পাশে দাঁড়িয়ে থাকা কাশফিয়াকে টেনে নিয়ে আসলো নিজের কাছে। হাত রাখলো ওর কোমরে। কাশফিয়া তাকিয়ে আছে ইয়াসের দিকে। ইয়াসও তাকালো ওর উপমার মুখ পানে। আলতো করে চুমু দিল কাশফিয়ার কপালে। উপস্থিত সবাই মুখ সরিয়ে নিলেন অন্যদিকে। তরতর করে রাগ বাড়ছে কৌশিকের। বাহিরের মানুষদের সামনে ঝামেলা করবে না ভেবে কিছু বলতেও পারছে না। কিন্তু ইয়াসের এমন অসভ্যতামিতে বিরক্ত হচ্ছে কৌশিক। সবার মুখ জুড়ে বিরক্ততার ছাপ থাকলেও মিটিমিটি হাসছে ইনায়া। কৌশিকের দিকে তাকালো ইয়াস, বলল ওকে, দেখলি তো তোর বোন আমাকে বাধা দেয়নি। এর থেকে বেশি কিছু করলেও বাধা দিবে না। বুঝে নে এবার মজা করছে কিনা। প্রচণ্ড রাগে চিৎকার দিয়ে বলে উঠল কৌশিক। ইয়াস, কি অসভ্যতামো এগুলো? ইয়াসের ভাবভঙ্গির পরিবর্তন হলো না তেমন। ও দাঁড়িয়ে আছে আগের মতোই, তাকিয়ে আছে কাশফিয়ার দিকে। কাশফিয়াও নির্লজ্জের মতো মুচকি হাসছে ইয়াসের বুকে মুখ বুজে। সামনে কে আছে না আছে খেয়ালই নেই ওর। কাশফিয়ার অশান্ত মনটা শান্ত হয়েছে ইয়াসকে পেয়ে। এত সময় মনে মনে আল্লাহকে ডাকছিল আর ইয়াসের আসার অপেক্ষা করছিল সে। এত কিছু দেখে সোফায় বসে থাকা রাকিব আর ওর বাড়ির লোক উঠে দাঁড়ালেন। কৌশিককে দুই একটা কথা শুনিয়ে চলে গেলেন ওনারা। কেমন অপমানিত বোধ হচ্ছে কৌশিকের। বিয়ে যদি করেছে এই দুজনে, তাহলে আগে বললো না কেন? কৌশিক আর ইয়াসের মধ্যে ঝামেলা হলো। কাশফিয়াকেও বকাঝকা দিল কৌশিক। ইয়াসের রাগ হলো। সেন্টার টেবিলে রাখা কাচের জিনিসপত্র সব ভেঙে গুড়িয়ে দিল তখনই। কৌশিকের মেজাজ খারাপ হলো এবার। রাগ দেখিয়ে বলল, হচ্ছেটা কি ইয়াস? তুই এত উচ্ছৃঙ্খল হলি কবে থেকে? আমার বাসা থেকে বের হয়ে এইসব বাদরামো কর। ইয়াস বাঁকা হাসলো। একবার তাকালো কাশফিয়ার দিকে, পরে আবার কৌশিকের দিকে তাকিয়ে বলল, যাচ্ছি, সময় মতো আমার উপমাকে এসে নিয়ে যাব। দেখে শুনে রাখবি। বেরিয়ে গেল ইয়াস। কাশফিয়াও যেতে চাইল ওর পিছু পিছু, কিন্তু বাধা দিল কৌশিক। হাত টেনে ধরলো কাশফিয়ার। কাশফিয়া অসহায়ের মতো তাকালো ভাইয়ের দিকে, বলল, কি হলো ভাইয়া, যেতে দাও আমাকে। কোথায় যাবি তুই? ইয়াসের কাছে? হ্যাঁ। তাহলে আর আমার বাড়িতে আসবি না। আমাকে ভাইয়া বলেও ডাকবি না। আমি ভুলে যাব তুই আমার বোন। চলচল করে উঠল কাশফিয়ার চোখ দুটো। এই বুঝি চোখ বেয়ে পানি পড়বে? ইনায়ার বিরক্ত লাগছে কৌশিকের কাছে। কিছু বললেও শুনবে না কৌশিক, ভালো করেই জানে। কিছু বললেও না সে। কাশফিয়াকে চোখের ইশারায় শান্ত হতে বলল কেবল।
কৌশিক ধমকের স্বরে কাশফিয়াকে নিজের রুমে যেতে বলল। কাশফিয়াও শুনল ওর কথা। একরাশ মন খারাপ নিয়ে চুপচাপ চলে গেল নিজের রুমে। রুহির অসুস্থতা বাড়ছে দিন দিন। না পেরিয়ে ডাক্তারের পরামর্শে উজ্জ্বল ওকে নিয়ে এসেছে লন্ডনে। ভর্তি করিয়েছে দ্য রয়্যাল মার্সডেন হাসপাতাল নামের একটা হাসপাতালে। এটি ক্যান্সার চিকিৎসায় ইউরোপের অন্যতম শীর্ষ হাসপাতাল। ইয়াসের ভরসার ডাক্তারদের কথাই নিয়ে আসা এখানে। ইয়াসও আসলো মাত্রই। করিডোরে বসে থাকা উজ্জ্বলের কাছে গেলেও সিমি আর আফিয়াও আছে। সিমি কান্না করছে রুহির অবস্থা দেখে। ইয়াস আসতেই দৌড়ে গেছে ওর কাছে। কান্না করতে করতে বলছে, মামাই, আমার ফুপি কি আর ভালো হবে না? ইয়াস সিমির মাথায় হাত বুলালো, বলল সান্ত্বনা দিয়ে, রুহি, ভালো হয়ে যাবে সিমি। আল্লাহকে ডাকো, উনি সব ঠিক করে দিবেন। মিথ্যা আশ্বাস দিও না ইয়াস, এটা কি আদৌ সম্ভব? উজ্জ্বলের কথা ঘুরে তাকালো ইয়াস, বলল ওকে। ভেঙে পড়ো না, আল্লাহর উপরে ভরসা রাখো ভাইয়া। দীর্ঘশ্বাস ছেড়ে বলল উজ্জ্বল। এছাড়া আর কি কইবা করব? কাশফিয়া দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। বারবার তাকাচ্ছে ইয়াসের ফ্ল্যাটের দিকে। এক নজর ওকে দেখবে বলেই হয়তো বারবার এসে দাঁড়াচ্ছে এখানে। কিন্তু ইয়াস কোথায় গেল? কেন ওর দেখা পাচ্ছে না কাশফিয়া? আজ 2 দিন হলো ইয়াসের কোনো খবর নেই। বারবার ফোনটা হাতে নিয়ে কল দিচ্ছে ওর নাম্বারে, কিন্তু রিসিভ করছে না ইয়াস। এদিকে কৌশিক উঠে পড়ে লেগেছে ওর বিয়ে দিবে বলে। ইয়াসের কাজে বিরক্তি চলে এসেছে কৌশিকের। কাশফিয়াকে যদি ওর ভালোই লেগে থাকে বলতে পারতো সুন্দর মতো, তা না করে বাইরে লোকদের সামনে অস্বস্তিতে ফেললো ওকে। অপমান করলো সবার সামনে। ওনারা যাওয়ার পরেও ঝামেলা করলো কৌশিকের সাথে। এগুলো ভেবেই জেদ করে বসেছে কৌশিক। যাই হয়ে যাক, ইয়াসের কাছে যেতে দিবে না নিজের বোনকে। ইনায়া আর কৌশিকের মধ্যেও ঝামেলা হয়েছে এই নিয়ে। কাশফিয়া নিচে আসলো। মাত্র এই দরজার দিকে তাকাতেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ওর। মমি দৌড়ে আসলো কাশফিয়ার কাছে। ওর পায়ের কাছে বসে মেঝেতে ঘুষিয়ে যাওয়া কাশফিয়ার অন্যটা ধরে টানছে। মমিকে দেখে ভ্রু কুঁচকালো কৌশিক। ইনায়াকে ডেকে বলল, এটাকে বাইরে রেখে আসো। ভাইয়ের কথা কানে আসলেই দ্রুত মমিকে কোলে তুলে নিল কাশফিয়া। দৌড়ে চলে গেল নিজের রুমে। কৌশিক অবাক হচ্ছে কাশফিয়াকে দেখে। এই মেয়ে এত অবাধ্য হলো কবে থেকে? ইয়াসের জন্যই কি ওর এত পরিবর্তন? মমিকে কোলে নিয়ে ব্যালকনিতে এসেছে কাশফিয়া। বারবার তাকাচ্ছে ইয়াসের ফ্ল্যাটের দিকে। পরে আবার মমির দিকে তাকিয়ে বলছে ওকে, মমি, আমার তিত করল্লা বরটা কোথায় গেল বলতো? এত স্বার্থপর কেন লোকটা? আমাকে ফেলে রেখে কোথায় না কোথায় ঘুরছে। মমি কি বুঝলো কে জানে, তাকিয়ে রইল কাশফিয়ার মুখের দিকে। কৌশিক বারবার ইয়াসকে নিয়ে এটা সেটা বলছে। বিরক্ত হচ্ছে কাশফিয়া। রাগে কৌশিক ইনায়ার অজান্তেই বেরিয়ে এসেছে বাড়ি থেকে। ভেবেছিল ইয়াসের কাছেই যাবে, ওখানেও যায়নি। আবার অভিমান হয়েছে ইয়াসের উপরে। ওই মানুষটা খুব স্বার্থপর, বারবার কষ্ট দেয় ওকে। হুট করে এসে মায়া বাড়িয়ে আবার হারিয়ে যায় লোকটা। ইয়াস কি বুঝে না তাকে ছাড়া কাশফিয়ার চারিপাশ অন্ধকার লাগে? কষ্ট হয় ওকে না দেখলে। হাঁটতে হাঁটতে কোথায় চলে এসেছে নিজেও জানে না কাশফিয়া। আশেপাশে তাকিয়ে দেখলো সব কেমন অচেনা লাগছে। বাড়ির সীমানা পেরিয়ে যে অনেক দূরে চলে এসেছে বুঝতে বাকি নেই ওর। একা একা এই অচেনা জায়গায় হাঁটতে ভয় লাগছে কাশফিয়ার। আফসোস হচ্ছে এখন কেন জেদ ধরে আসতে গেল। ইয়াসি বা হুট করে কোথায় হারিয়ে গেল। এসব ভাবছে আর কান্না করছে কাশফিয়া। হঠাৎই শুরু হলো বৃষ্টি। আকাশ পানে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো কাশফিয়া। এই বৃষ্টিটা ওর মন খারাপের খবর জানে কি করে? কিভাবে অসময়ে এসে ওর চোখের পানি মিশিয়ে নেয় বৃষ্টির পানির সাথে? অনেকক্ষণ হলো কাশফিয়া বসে আছে একটা বেঞ্চে। বৃষ্টির পানিতে ভিজে গায়ের জামাটা লিপটে গেছে শরীরের সাথে। চারদিকে অন্ধকার নেমে এসেছে অনেক আগেই। এবার যেন ভয় বাড়ছে কাশফিয়ার। কোথায় গিয়ে খুঁজবে সেই ইয়াসকে? রাস্তার উপর প্রান্তে দাঁড়িয়ে আছে একটা কালো রঙের মার্সিডিজ কার। পিছনে সিটে বসে থাকা ইয়াস এক ধ্যানে তাকিয়ে আছে কাশফিয়ার দিকে। এই মেয়ে ওর জন্য এত পাগল হলো কবে? যে ভাইয়ের খোঁজে এসেছিল ওর কাছে, সে ভাইকে রেখে ইয়াসকে খুঁজতে ব্যস্ত সে। ঠান্ডায় কাঁপছে কাশফিয়া। এভাবে বেশিক্ষণ বৃষ্টির পানিতে ভিজলে জ্বর আসবে নির্ঘাত। এই ভেবে ইয়াস নামলো গাড়ি থেকে। দ্রুত গেল কাশফিয়ার কাছে। সামনে কেউ দাঁড়িয়ে আছে বুঝে মুখ তুলে তাকালো কাশফিয়া। দেখলো ইয়াস দাঁড়িয়ে আছে ওর সামনে। বৃষ্টিতে ভিজে গেছে ওর পুরো শরীর। চুলগুলো সব এসে লিপটে গেছে কপালের সাথে। কাশফিয়া কথা না বলে কেবল দেখে যাচ্ছে ইয়াসকে। ইয়াসের ডাকে ধ্যান ভাঙলো কাশফিয়ার। উপমা, দ্রুত উঠে দাঁড়ালো কাশফিয়া। কান্না করে দিল হুট করেই। কন্দনরত অবস্থাতেই বলল ইয়াসকে, কোথায় হারিয়ে যান আপনি? আমাকে কষ্ট দিতে ভালো লাগে তাই না? ইয়াস মুচকি হাসলো। কথা না বাড়িয়ে কোলে তুলে নিল কাশফিয়াকে। পড়ে যাওয়ার ভয়ে কাশফিয়াও আঁকড়ে ধরল ইয়াসের গলা। ঠান্ডায় কাঁপছে কাশফিয়া, তবুও জড়িয়ে ধরে রেখেছে ইয়াসকে। ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে ঠোঁট চুয়ালো ইয়াসের ঠোঁটের সাথে। ইয়াস অবাক হলো কাশফিয়ার কাছে। এই মেয়ে হুঁশে আছে তো? এত ফাস্ট হলো কবে থেকে?
ইয়াশ ঠোঁট কামড়ে হাসলো, ডাকলো কাশফিয়াকে। উপমা। সাথে সাথে জবাব এলো কাশফিয়ার থেকে। বলুন। ইয়াশ কাশফিয়ার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল। ডু ইউ ওয়ান্ট মাই অ্যাফেকশন? কাশফিয়া আরো শক্ত করে জড়িয়ে ধরল ইয়াশকে। লজ্জায় মুখ লুকালো ইয়াশের বুকে। ইয়াশ হাসলো, কাশফিয়াকে নিজের কোল থেকে নামিয়ে বসালো পাশের সিটে। ড্রাইভিং সিটে তাকিয়ে একবার দেখে নিল মনোযোগ দিয়ে ড্রাইভ করছে ওর ভোলাভালা ড্রাইভার। এই ছেলে যেমন ক্যাবলা কান্ত, ভুলেও পেছনের দিকে তাকাবে না, এই বিশ্বাস ইয়াশের আছে। তাকালে যায় আসে না, দেখলে দেখুক, বুকেই তো আদর করবে। ইয়াশ তাকালো কাচুমাচু হয়ে থাকা কাশফিয়ার দিকে। কাশফিয়ার পিঠের ভিজে চুলগুলো সরিয়ে দিল ইয়াশ। জামার ফিতেটা খুলে দিয়ে চুমু দিল ওর পুরো পিঠে। ইয়াশের ঠোঁটের উষ্ণ স্পর্শে বারবার কেঁপে উঠছে কাশফিয়া, কিন্তু বাধা দিচ্ছে না ইয়াশকে। ইয়াশেরও কেমন পাগল পাগল লাগছে এখন, নিজেকে সামলালো কোনোভাবে। ইয়াশ ভেবেছিল কাশফিয়াকে রেখে আসবে কৌশিকের কাছেই। কি যেন ভেবে ড্রাইভারকে দ্রুত গাড়ি ঘোরাতে বলল, নিয়ে যেতে বলল ওর ফ্ল্যাটে। কাশফিয়াকে কোলে তুলে নিজের রুমে নিয়ে আসলো ইয়াশ। ওকে বিছানায় ফেলে গায়ে থাকা ভিজে জামাটা খুলে দিল। কাশফিয়া নিবু নিবু চোখে তাকালো ইয়াশের দিকে। ইয়াশের কেমন অস্থির লাগছে। শার্টের বোতামে হাত চালাতে চালাতে এগিয়ে আসলো কাশফিয়ার কাছে। ইয়াশের মুখের গরম শ্বাস আশ্রে পড়ছে কাশফিয়ার চোখে মুখে। ইয়াশ আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ালো কাশফিয়ার পুরো মুখে। কাশফিয়া নিজের হাত বুলালো ইয়াশের ঘন চুলের ভাঁজে। ইয়াশ ওর কানের কাছে ফিসফিসিয়ে বলল তখন। উপমা, ভেবে চিন্তে আমাকে কাছে ডাকলে তো? কথা বলল না কাশফিয়া, জড়িয়ে ধরলো ইয়াশের গোলা। ইয়াশ বুঝলো কাশফিয়া কাছে চাইছে ওকে। কিছু না ভেবে আঁকড়ে ধরলো পিয়সীর গোলাপ সম পাতলা ঠোঁটজোড়া। ইয়াশের হাতের স্পর্শ গভীর হচ্ছে, ঠোঁটের অবাধ্য ছোঁয়া পাগল করে দিচ্ছে ওকে। ইয়াশ ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবিয়েছে কাশফিয়ার। চুমুর জায়গায় কামড় পড়তেই ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠছে কাশফিয়া। আহ, লাগছে। ইয়াশ তাকালো কাশফিয়ার মুখ পানে, ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে বলল। তুমি তো আমাকে কাছে ডাকলে উপমা, এখন কান্না করলেও ছাড়বো না, সহ্য করে নাও। ঘন ঘন শ্বাস ফেলে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল কাশফিয়া। ইয়াশ আবারও উন্মাদের মতো আচরণ করতে শুরু করলো, ঝাঁপিয়ে পড়লো কাশফিয়ার উপর। কাশফিয়াও আটকালো না ইয়াশকে, নিজেও সাই জানালো ওর পাগলামিতে। একটা সময় ইয়াশের বলিষ্ঠ দেহের নিচে চাপা পড়লো কাশফিয়ার ছোট্ট শরীরটি। পুরো রুমে নিস্তব্ধতা বিরাজ করছে, শোনা যাচ্ছে কেবল ইয়াশ উপমার ঘন শ্বাস প্রশ্বাসের শব্দ। বাহিরে বৃষ্টির প্রকোপ বেড়েছে, ঝড়ের তাণ্ডব চলছে প্রকৃতিতে। এদিকে বন্ধ নিস্তব্ধ রুমটাতে এক হতে ব্যস্ত দুই ভালোবাসার মানুষ। বারবার ফোনে কল আসে, বিরক্ত হচ্ছে ইয়াশ। বালিশের কাছে রাখা ফোনটা হাতে তুলে মেঝেতে ছুঁড়ে ফেলতে যাবে, তখনই দেখল পরিচিত নাম্বার। কৌশিকী, তবে এত সময় ধরে লাগাতার কল দিয়ে যাচ্ছে ওর ফোনে। বেশি কিছু না ভেবে কলটা রিসিভ করলো ইয়াশ। কানের কাছে নিতেই ভেসে এলো কারো কর্কশ কণ্ঠ। আমার বোন কোথায় ইয়াশ? ঘুম জড়ানো কণ্ঠেই উত্তর দিল ইয়াশ। তোর ভবিষ্যৎ ভাগ্নে ভাগ্নির আব্বুর কাছে। মানে? হিয়ালি না করে সোজাসাপটা উত্তর দে ইয়াশ। যেখানে থাকার সেখানেই আছে। চোখে মুখে বিরক্তির ছাপ ইয়াশের। কলটা কেটে দেবে তখনই বলে উঠল কৌশিক। তুই ওকে ম্যানিপুলটে করে নিজের কাছে নিয়ে গেছিস, তাই না? ইয়াশ হাসলো কি যেন ভেবে, উঠে গিয়ে জানালার কাছে দাঁড়ালো সে। বলল কৌশিককে। হুম, তোর বোন আমি বলতে এতটাই পাগল, ম্যানিপুলেট করার দরকার পড়ে না। আমি তোকে দেখে নেব ইয়াশ। যখন তখন যা ইচ্ছে তা আবদার করলে তো হবে না কৌশিক। তোদের মতো নিউলি ম্যারিড কাপল না হলেও বউকে কাছে পেয়েছি এতদিন পর, আমাকে দেখার সুযোগ পাবি না আর। তোর বোনকে সময় দিতে হবে তো। কৌশিকের রাগ হচ্ছে ইয়াশের বাতরামতে। রেগে কিছু বললে ইয়াশ আবারও বলে উঠেছে। বাংলা সিনেমার ভিলেনদের মতো ব্যবহার কেন করছিস কৌশিক? আমার ভবিষ্যৎ বাচ্চারা পৃথিবীতে আসার পর তাদের মামার এমন পালোয়ানের মতো হাবভাব দেখলে ভয় পাবে তো। সময় আছে, নিজেকে পরিবর্তন কর, নইলে কিন্তু ওদেরকে তোর কাছে যেতে দেব না। রেগে মেগে ফোনের লাইন কেটে দিল কৌশিক। কৌশিককে একটু হলেও জব্দ করতে পেরেছে ভেবে ইয়াশ হাসলো মনে মনে। কাশফিয়ার ক্লান্ত অচেতন শরীরটা পড়ে আছে বিছানায়। বিছানার চাদরটা গায়ে টেনে রেখেছে কেবল। ইয়াশ একবার তাকালো কাশফিয়ার দিকে। ওর পুরো শরীরের লালচে দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ইয়াশের রাগ হলো নিজের উপরেই। হুঁশ জ্ঞান হারিয়ে নিজের অজান্তেই কষ্ট দিয়ে বসেছে কাশফিয়াকে। বেশি কিছু ভাবলো না ইয়াশ। বিছানায় শুয়ে থাকা কাশফিয়াকে কোলে তুলে নিয়ে গেল ওয়াশরুমে। শাওয়ারের পানি এসে কাশফিয়ার উন্মুক্ত পিঠে পড়তেই তীব্র জ্বালায় চোখ মুখ কুচকে বন্ধ করে নিল সে। খামছে ধরল ইয়াশের পেশিবহুল বাহু। কাশফিয়ার লম্বা লম্বা নখের আঁচড় পড়ল ইয়াশের হাতে। কিছুই বলল না সে,
মুচকি হেসে পরম যত্নে ওকে জড়িয়ে নিল নিজের বুকে। শরীরটা মুছিয়ে দিয়ে নিয়ে গেল আবারও রুমে। ইয়াসের পরনে থাকা কালকের শার্ট ব্যতীত আর কিছুই নেই কাশফিয়ার গায়ে। ইয়াস ঠোঁট কামড়ে হাসছে কাশফিয়ার দিকে তাকিয়ে। এ দেখে প্রচণ্ড রাগ হলো কাশফিয়ার। বিছানায় শুয়ে থেকেই রেগে বলল ইয়াসকে। রাক্ষস কোথাকার! ইয়াস এগিয়ে গেল কাশফিয়ার কাছে। মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে গুজে দিল কানের পাশে। বলল ফিসফিস করে, বলেছিলাম না বুঝে শুনে কাছে রাখবে আমাকে। কাশফিয়ার বাধা মানল না ইয়াস। কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল ওকে। শরীরে প্রচণ্ড ব্যথা হলো কাশফিয়ার। কান্না করে বলে উঠল ইয়াসকে, ব্যথা পাচ্ছি, সরুন। সরবো না। আমাকে কষ্ট দিয়ে শান্তি পান আপনি? ভালোবাসাও তো দিয়েছি বউ, ওটা দেখলে না? কাশফিয়া মুখ সরিয়ে নিল অন্যদিকে। ইয়াসকে কিছু বলেও লাভ হবে না জানে সে। সেই তো আগের মতোই জড়িয়ে ধরে রেখেছে এখনো। বিছানায় শুয়ে থাকা কাশফিয়ার ছোট্ট বুকে নিজের মাথাটা রাখলো ইয়াস। জড়িয়ে ধরে চোখ দুটো বন্ধ করলো নিজের। কাশফিয়া ওর হাত রাখলো ইয়াসের ঘন চুলের ভাঁজে। চোখ গেল ইয়াসের উদম পিঠের দিকে। পৃষ্ঠদেশ জুড়ে কাশফিয়ার বড় বড় নখের আঁচড়গুলো স্পষ্টই দেখা যাচ্ছে। মনে মনে হাসলো কাশফিয়া। রাক্ষস তো সে নিজেও কম নয়। রোহি শুয়ে আছে হসপিটালের বেডে। উজ্জ্বল, আফিয়া আর সিমি দাঁড়িয়ে আছে ওর পাশেই। বারবার জানতে চাইছে ওর কিছু লাগবে কিনা। কথা নেই রোহির মুখে। এক ধ্যানে তাকিয়ে আছে দরজার দিকে। কি যেন ভেবে যাচ্ছে সে। ডাক্তাররা এসে মাত্রই দেখে গেল রোহিকে। আগের থেকে কিছুটা ভালো আছে এখন, তবে পুরোপুরি ভালো হবে কিনা কেউই বলতে পারছেন না। সিমি কান্না করছে ফুফির জন্য। উজ্জ্বলও মনমরা হয়ে বসে আছে। অবশেষে কথা বলল রোহি। উজ্জ্বলকে বলল ওর চাচা চাচিকে দেখবে, এক্ষুনি যেন বাড়িতে কল দেয়। উজ্জ্বলও শুনল বোনের কথা, কল দিল বাড়িতে। সবার সঙ্গে সুন্দরভাবেই কথা বলল রোহি। চাচা চাচিকে বিদায় জানিয়ে কেটে দিল ফোনটা। রোহির মনে আরেকটা ইচ্ছে জেগেছে, ইয়াস আর কাশফিয়াকে দেখবে সে। তাই বলল উজ্জ্বলকে, ইয়াসকে আসতে বলবে ভাইয়া, সাথে ওর রুম্পাকে নিয়ে আসতে বলবে। দ্রুত নিজের ফোনটা হাতে নিল উজ্জ্বল। ইয়াসের নাম্বারে কল দিতে দিতে বলল রোহিকে, হ্যাঁ এক্ষুনি আসতে বলছি। রোহি নিজের মুখ সরিয়ে নিল অন্যদিকে। বলল বিড়বিড় করে, আমাদের আবার দেখা হবে ইয়াস, একটা শান্ত মায়াভরা সন্ধ্যায়। তোমার কাঁধে মাথা রেখে না হয় আমার মৃত্যু হোক, তুমি না হলেও তোমাকে শেষবারের এক নজর দেখার ইচ্ছাটা অন্তত পূর্ণ হোক। উজ্জ্বলের সাথে কথা বলতে বলতে নিচে নামলো ইয়াস। উজ্জ্বলকে বলেছে কিছুক্ষণের মধ্যেই আসছে ওরা। স্বস্তি পেল উজ্জ্বল। কলটা কেটে দিয়ে রোহিকে জানালো কথাটা। ইয়াস নিচে নামতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা সাইফান আর মেহেককে দেখল। এত সকালে দুজনের একসাথে এখানে আসার কারণ বুঝল না সে। এদিকে সাইফান দাঁড়াতে পারছে না, ভালো করে চোখে ঘুম লেগে আছে ওর। এসেছে কেবল মেহেকের জোড়াজড়িতে। সাইফান না আসলে তো আবার ইয়াস রুমে ঢুকতে দেবে না মেহেককে। ভার্সিটি অফ থাকার কারণে দেখা হয়নি ইয়াসের সাথে, তাই মিথ্যা বাহানায় এসেছে আজ। ইয়াস এগিয়ে এলো ওদের কাছে। ব্রুকুচকে দুজনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কি চাই? মেহেক উত্তর দিল আমতা করে। আসলে স্যার, আমার তো মেথে প্রবলেম জানেনই, তাই এসেছি আপনার কাছ থেকে হেল্প নিতে। ইয়াস ভিতরে ডাকলো দুজনকেই। তারপর সোফা দেখিয়ে বসতে বলল ওদের। কিচেনের দিকে যেতে যেতে বলল মেহেককে, সাইফান অনেক ভালো ম্যাথ পারে, তুমি বরং ওর থেকে হেল্প নাও। মেহেক। মুখটা কেমন যেন হয়ে গেল মেহেকের। সাইফান হাসলো এটা দেখে। বলল ঠাট্টার স্বরে, পেয়েছিস তো কাজকলা, আজ এরা আমার ঘুমটা নষ্ট করালি, সেই তো স্যার তোকে পাতা দিলেন না। সাইফানের কথার উত্তরে রেগে বলল মেহেক, চুপ কর তুই। সাইফান আর কথা বাড়ালো না। কিছুক্ষণ পর ইয়াস এসে বসলো ওদের সামনে। হাসি ফুটলো মেহেকের ঠোঁটের কোণে। এটারই তো অপেক্ষাই ছিল সে। ইয়াস হাতে ল্যাপটপ নিয়ে বসে আছে সোফায়, মনোযোগ দিয়ে কি যেন করছে। মাঝে মধ্যে সাইফানের সাথে কথা বলছে। এদিকে মেহেক বই খাতা ছেড়ে এক ধ্যানে তাকিয়ে আছে ইয়াসের দিকে। ফর্সা শরীরে কালো রঙের টি শার্টটা ইয়াসকে মানিয়েছে ভালো। গালের খোঁচা খোঁচা দাড়ি, মাথায় উস্কো খুস্কো চুলগুলোতে যেন আরো ভালো লাগছে ওকে। মেহেক মুগ্ধ হয়ে দেখে যাচ্ছে ইয়াসকে। এই মানুষটাকে মেহেক পছন্দ করে সেই কবে থেকে। কবে যে নিজের মনের কথা বলতে পারবে ইয়াসকে, সে আশায় বসে আছে ও। কাশফিয়া এসেছে ড্রয়িং রুমে। আস্তে আস্তে এসে দাঁড়িয়েছে ইয়াসের পাশে। সাইফান মন দিয়ে ম্যাথ সলভ করছে। এদিকে মেহেকের পুরো মনোযোগ ইয়াসের দিকেই, তাই আর কেউই দেখেনি কাশফিয়াকে। ইয়াসের থেকে চোখ সরালো মেহেক। সোফায় ফেলে রাখা একটা কালো রঙের ওড়নায় নজর গেল তখন।
ব্রু কুচকে ওড়নাটার দিকে তাকিয়ে রইল মেহেক। ভাবলো মনে মনে, ইয়াশের বাড়িতে মেয়েদের ওড়না এলো কোথা থেকে? ইয়াশ ব্যতীত অন্য কেউ কি এখানে থাকে? ওড়নাটার দিকে এক ধ্যানে তাকিয়ে কথাগুলো ভেবে যাচ্ছে মেহেক। ইয়াশ ল্যাপটপ থেকে চোখ সরাতেই দেখলো ওর পাশে দাঁড়িয়ে থাকা কাশফিয়াকে। গায়ে ইয়াশের শার্ট আর পরনে একটা প্লাজো ছাড়া আর কিছুই নেই ওর। এই অবস্থায় কাশফিয়া এখানে এসেছে দেখে রেগে গেছে ইয়াশ। সামনে বসে থাকা সাইফানকে কি দেখেনি ও? এই মেয়ে এত নির্বোধ কেন বুঝে পায় না ইয়াশ। ইয়াশ আর মেহেক ছাড়াও অন্য কেউ এখানে আছে বুঝতে পেরে মুখ তুলে তাকিয়েছে সাইফান। কে বুঝতে পেরে কে দাঁড়িয়ে আছে দেখার সুযোগ পেল না সে। এর আগে ইয়াশ একটানে কাশফিয়াকে নিয়ে এলো নিজের কাছে। ওর কোলে কাশফিয়াকে বসিয়ে মাথাটা চেপে ধরলো নিজের বুকে। সোফায় পড়ে থাকা ওড়নাটা এনে ঢেকে দিল কাশফিয়ার মাথা আর শরীর। কাশফিয়া টু শব্দটিও করলো না, বিড়াল ছানার মতো ঘাপটে মেরে বসে রইল ইয়াশের কোলে। মেহেক আর সাইফান দুজনেই হাঁ করে তাকিয়ে আছে ইয়াশের দিকে। সাইফান আর মেহেকের প্রশ্নবোধক চাহনি দেখে বলল ইয়াশ, অবাক হওয়ার কিছুই নেই, শি ইজ মাই ওয়াইফ, ইউ ক্যান লিভ নাও। হাসি মুখটা চুপসে গেল মেহেকের। ইয়াশের কথা শেষ না হতেই চোখে মুখে বিস্ময় নিয়ে বলল মেহেক, আপনি বিবাহিত স্যার? এসব কবে হলো? কাশফিয়ার এমনিতেই রাগ হচ্ছে এই মেয়েটার উপর, তার মধ্যে আবার করে বসেছে এমন প্রশ্ন। মেয়েটার মোটা মাথায় কি ঢুকছে না কাশফিয়া ইয়াশের বউ বলেই তার কোলে চড়ে বসে আছে এতক্ষণ ধরে। ইয়াশের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছে কাশফিয়া। এদিক সেদিক তাকিয়ে কি যেন খুঁজলো। সেন্টার টেবিলের দিকে চোখ যেতে মিষ্টির প্লেটে রাখা কাটা চামচটা নজরে এলো ওর। কাশফিয়া ওটা হাতে তুলে রেগে মেগে মেহেকের চোখ বরাবর ধরে বলছে, এই মেয়ে তখন থেকে আমার বরের দিকে এইভাবে তাকিয়েছো কেন? সমস্যা কি তোমার? চোখ দুটো গেলে দেবো? কাশফিয়ার কাজে হতভম্ব বনে গেল মেহেক। ইয়াশও মাথায় হাত ঠেকিয়ে বসে আছে আগের মতোই। ভয়ে কিছুটা পিছিয়ে গেল মেহেক। ব্রুকুচকে কাশফিয়ার দিকে তাকিয়ে বলল, ম্যারারলেস মেয়ে, বয়সে আমি তোমার থেকে বড় হব, কার সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? সে তুমি বড় হও আর ছোট আমার হাজবেন্ডের দিকে বারবার তাকাবে কেন? বিকজ আই লাভ হিম। সোফায় বসে থাকা ইয়াশ ব্রুকুচকে তাকিয়েছে মেহেকের দিকে। কাশফিয়াও যে রেগে গেছে বুঝতে বাকি নেই ওর। কাশফিয়া কিছু বলবে তখনই বলে উঠল ইয়াশ, হোয়াট ননসেন্স মেহেক, তুমি শুধু আর শুধুই আমার স্টুডেন্ট। এসব কথার মানে কি? আজকের পর থেকে আর আমার চোখের সামনে আসবে না তুমি, কোনো কারণ থাকলেও না। লিভ নাও। অপমানিত বোধ হলো মেহেকের। ইয়াশের থেকে এমন ব্যবহার আশা করেনি সে। চলে যাবে বলে পা বাড়ালো মেহেক। তার আগে একবার তাকালো কাশফিয়ার দিকে। মনে মনে ভাবলো সে, এই মেয়েটার মধ্যে কি এমন আছে যা তার মধ্যে নেই? কেন ইয়াশ ওকে রেখে এই মেয়েটাকে পছন্দ করলো? দ্বিতীয়বার একই কথা বলল ইয়াশ। মেজাজ দেখিয়ে নিজের বাড়ি থেকে বেরোতে হলো মেহেককে। কাশফিয়ার প্রচণ্ড রাগ হচ্ছে মেহেককে দেখে, তবুও চুপ করেই রইল সে। মেহেক চলে গেল ইয়াশের ফ্ল্যাট থেকে বেরিয়ে। পিছু পিছু গেল সাইফানও। দরজার সামনে গিয়ে আবারও ফিরে আসলো সাইফান। একগাল হেসে বলল ইয়াশকে, ম্যাম কিন্তু সুন্দর স্যার, অভিনন্দন আপনাদেরকে। ইয়াশের হয়তো পছন্দ হলো না সাইফানের কথাটা। রেগে মেগে ওর দিকে তাকাতেই সাইফান ভয় পেয়ে দ্রুত চলে গেল বাহিরে। কাশফে একবার তাকালো ইয়াশের দিকে। গায়ে থাকা ওড়নাটা মেঝেতে ছুঁড়ে ফেলে চলে যাচ্ছিল রুমে। ইয়াশ বুঝলো ওর উপমা রাগ করেছে। কাশফিয়ার হাত টেনে নিয়ে আসলো নিজের কাছে। ইয়াশের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে রেগে বলছে কাশফিয়া, ছাড়ো না আমাকে। ইয়াশ শান্ত কণ্ঠে জবাব দিল কাশফিয়ার কথার। রাগ করেছ উপমা? কথা বলল না কাশফিয়া। রাগ তো সে করেছেই। তাকে বাড়িতে রেখে অন্য একটা মেয়ের সাথে বসে গল্প করছিল ইয়াশ। কাশফিয়ার যে মেয়েটার থেকে বেশি ইয়াশের উপরেই রাগ হচ্ছে। উত্তর না পেয়ে আবার কাশফিয়াকে ডাকলো ইয়াশ। উপমা? সাথে সাথে উত্তর এলো কাশফিয়ার থেকে, আমি রাগ করলে আপনার যায় আসে? আমি কে আপনার? যান ওই মেয়েটার সাথে গিয়ে গল্প করুন। ইয়াশ কি যেন ভেবে ছেড়ে দিল কাশফিয়াকে। সুযোগ পেয়ে কাশফিয়া চলে যেতে নিলেই দ্রুত সামনে গিয়ে আবারও ওকে জড়িয়ে ধরল ইয়াশ। আলতো করে ওর কপালে ঠোঁট ছুঁয়ে বলল আদুরে গলায়, তুমি তো আমার সব উপমা, আমার স্বপ্নে দেখা সেই রাজকন্যা তুমি, নির্জন বনের নিভু আধারে এক চিলতে রৌদ্রতাপ তুমি, আমার উপমা তুমি। কাশফিয়া মাথা তুলে তাকালো ইয়াশের মুখ পানে। লোকটার ঘায়ল করা হাসিতে কোথায় যেন উড়ে গেল সব রাগ অভিমান। এমন সুন্দর হাসি আর মন ভোলানো চমৎকার কথা শুনলে কারোই বা রাগ থাকবে? প্রিয় দর্শক বৃন্দ,
ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।